আপনারা এটিএন নিউজ দেখছেন, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি হ্যাপেনিং পয়েন্টের আজকের আয়োজনে সৌজন্যে কাজী অ্যান্ড কাজী টি। আপনাদের সাথে আজকে রয়েছে আয়োজনের সাথে আমি জান্নাতুল ফিরদাউস কবিতা। আমরা আজকে একটা সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, যেটা আপনারা হয়তো অনেকেই জানেন। রাজনীতি করতে চাইলে কি আসলে হামলার শিকার হতে হয়? আপনারা কি মনে করেন? এনসিপির লং মার্চের মতো শান্তিপূর্ণ কর্মসূচির ওপর গোপালগঞ্জে যে ন্যাক্কারজনক হামলা চালানো হয়েছে, তাতে সরাসরি জড়িত ছিল নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসীরা, এমনটাই অভিযোগ করেছেন প্রত্যক্ষদর্শী এবং যারা আয়োজক ছিলেন তারা। প্রশ্নটা হলো, এই হামলার পেছনে আসল নির্দেশদাতা কারা? নাহিদ আহমেদের নেতৃত্বে এনসিপি এখন রেখেছে আজ সারা দেশে বিক্ষোভ। আমরা আজকে কথা বলবো গোপালগঞ্জের ঘটনা নেপথ্যে কি, এবং কথা বলবো আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন কথা বলার জন্য রিফাত রশিদ, সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, আমরা প্রশ্ন যেভাবে শুরুটা আসলে যেটা নিয়ে করতে চাই, এই যে আমরা সব জায়গায় দেখি যে এনসিপি পদযাত্রা করছে, কিন্তু গোপালগঞ্জের ক্ষেত্রে এরকমটা হলো যে লং মার্চ টু গোপালগঞ্জ এরকমটা হলো। সেক্ষেত্রে এই যে চেঞ্জটা, সেটা কেন হলো? এবং আমরা অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনার সাক্ষীও হয়েছি। সব কিছু মিলে আসলে আপনার বক্তব্য কি? দেখুন, শুরুতে আমি ধন্যবাদ দিতে চাই বা স্মরণ করতে চাই জুলাইয়ের যারা শহীদ, জুলাইয়ের আহতদের। তাদের জন্য আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এবং শুরুতে আমি যে কথাটা আসলে বলতে চাচ্ছি সেটা হলো গিয়ে, আমি যতটুকু দেখেছি আর কি, এটা তো এনসিপির ইন্টারনাল ব্যাপার, এনসিপি ভালো অ্যান্সার দিতে পারবে অ্যাজ আ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে। আমরা বাইরে থেকে যারা দেখেছি, সম্ভবত মার্চটা, আমি যতটুকু যদি ভুল না হই, লং মার্চ টু গোপালগঞ্জ ছিল না, মার্চ টু গোপালগঞ্জ ছিল। পদযাত্রা শব্দের বাংলা মানে যদি ইংরেজি করি তাহলে সেটা হয়তো মার্চই হয়। এখন বাংলায় বললে সেটা কাব্যিক শোনায়, ইংরেজিতে বললে সেটা হয়ে যায় হলো গিয়ে অনেক বেশি অ্যাগ্রেসিভ। এই ধরনের জিনিসপত্র আসলে আমি জানি না যে কারা এগুলো পয়দা করে, এই ধরনের বয়ান কারা নির্মাণ করে। মানে আমি আসলে এই জিনিসটা নিয়ে একটু অবাক হয়েছি আর কি, যে মার্চ বললে সেই জিনিসটা অনেক বেশি অ্যাগ্রেসিভ শোনায়, মনে হচ্ছে যেন ঢাল তলোয়ার নিয়ে কেউ যুদ্ধ করতে যাচ্ছে। আর পদযাত্রা বললে মনে হচ্ছে কাব্যিক একটা সুন্দর একটা অনুষ্ঠান। এইগুলো, এই ধরনের ন্যারেটিভ আসলে কে এসছে? বাংলার ইংরেজি শব্দ তো একই ধরনের সমার্থক শব্দ, এইগুলো হলো হয়েছে। আমি মনে করি না যে এটা নিয়ে কোনো প্রবলেম রয়েছে। তবে গোপালগঞ্জে এই ধরনের ঘটনা ঘটতে এটা অনুমান আসলে অনেকেই করেছিল। গোপালগঞ্জ তো অন্যান্য যে কোনো রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে সবার জন্যই আসলে একটা ডেড জোন বলা যায়। অনেক সময় আমরা দেখেছি যে এখানের ভিতরে অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। হয়তো গোপালগঞ্জবাসীর জন্য এটা কাঙ্ক্ষিতও বটে। গোপালগঞ্জের তো আসলে সবাই খারাপ না, একটা জেলাকে যেভাবে ভেরিফাই করা হয় আর কি, যে সব দোষটা একটা অ্যাজ জেলার সকল মানুষের উপর বর্তায়, এইসবভাবে আসলে দেওয়া উচিত না। গোপালগঞ্জের অনেক মানুষ রয়েছে, আমরাও ব্যক্তিগতভাবে অনেক মানুষকে চিনি। আমাদের ছোট বোন, বড় বোনেরা ছিল ক্যাম্পাসে, আমাদের ব্যাচমেটরা ছিল, ভাইয়েরা ছিল, যারা আসলে গোপালগঞ্জের হয়েও এই আন্দোলনের ভিতরে সক্রিয়ভাবে আন্দোলন করেছে, নেতৃত্ব দিয়েছে। এরকম অনেকগুলো মানুষ আমাদের চেনা। গোপালগঞ্জে বিএনপির কমিটি রয়েছে, জামায়াতের কমিটি রয়েছে, অন্যান্য ফ্যাসিবাদ বিরোধী যারা জুলাই অবদান রেখেছে, জুলাই স্টেক হোল্ডার, তাদের রাজনৈতিক কমিটি রয়েছে। সুতরাং সবাই যে আওয়ামী লীগ, এই ব্যাপারটাও আসলে বলা যায় না। তবে মোটা দাগের ভিতরে যেহেতু একটা বড় অংশ আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগের ওইখানে একটা আধিপত্য, আমরা দবদবা যেটাকে বলি, সেই জিনিসটা যেহেতু আছে, ঘাঁটি আমরা বলি আর কি। ওখানের ভিতরে শেখ মুজিব জন্মাইছে, শেখ হাসিনা জন্মাইছে, ওইখানের ভিতরে তারা একটা পেরিফেরি কায়েম করছে। সো এটার মধ্য দিয়ে আসলে এক ধরনের আমরা বলবো কি, এই মুহূর্তে শেখ হাসিনা বাংলাদেশে নেই, তাকে পলায়ন করতে হয়েছে, সে দিল্লিতে, তার যে প্রিয় জায়গা, প্রিয় আবাসস্থল, সেখানেই অনেকের মতে ওইটাই তার হলো আদি নিবাস, যেখানে তার থাকার দরকার, এই মুহূর্তে সে সেখানেই আছে। বাট আমরা বলতেছি যে আমরা বাংলাদেশে নেতার বিচার করবো, এই বাদে আমাদের মানে সেকেন্ড অপশন শেখ হাসিনার জন্য আসলে আর খোলা নাই। কারণ ওই জায়গাটার এই সুযোগটা নিয়ে, এই অ্যাডভান্টেজটা নিয়ে, জিওগ্রাফিক্যাল অ্যাডভান্টেজ এবং একটা লিগ্যাসি নিয়ে, তারা ওইখান থেকে আসলে শাসনটা চালাচ্ছে দিল্লি থেকে। আচ্ছা আচ্ছা, আমি এই কথাটাই বলতে চাই যে ওখান থেকে কমান্ড অন কমান্ড যায় দিল্লি থেকে, এবং ইন্টারিম গভর্নমেন্ট পুরোপুরিভাবে ব্যর্থ হয়েছে গোপালগঞ্জকে ডিল করার ক্ষেত্রে। বাংলাদেশের সন্ত্রাসীরা, ছাত্রলীগের সন্ত্রাসীরা বিশেষত, তারা অস্ত্র শস্ত্র সব কিছু নিয়ে গোপালগঞ্জে গিয়ে লুকিয়েছিল। জামালপুর জেলা ছাত্রলীগের সভাপতি সেক্রেটারিকে আমাদের যিনি একজন রয়েছেন এনসিপি লুৎফর রহমান, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ছিলেন, তিনি নিজে সাক্ষ্য দিয়েছেন যে তারা দেখেছে গোপালগঞ্জের ছাত্রলীগের যে সভাপতি, তাকে ওখানে গিয়ে ওপেন ফায়ার করতে। এই যে সারা বাংলাদেশের সমস্ত আওয়ামী এবং সন্ত্রাসীদের যে আবাসস্থল হয়ে উঠছে গোপালগঞ্জ, এইটাকে ডিল করলো না কেন? জুলাইয়ের পরপরই তো অস্ত্র জমাদানের, অস্ত্রগুলো সংগ্রহের, অবৈধ অস্ত্র নতুন লাইসেন্স করা এবং আগের লাইসেন্সগুলো বাতিল, লাইসেন্স নিয়ে অনেকগুলো ব্যাপার স্যাপার আমরা দেখলাম। তাহলে এই অস্ত্রগুলো তাদের কাছে আসে কিভাবে? এই যে একটা ঘটনা ঘটলো, এই ঘটনাকে আসলে ভিন্নভাবেও আসলে ন্যারেট করার চেষ্টা করা হচ্ছে, মানবাধিকারের লেন্স থেকে দেখা হচ্ছে। দেখুন, লাশ আসলে সবসময় কোনো ইডিওলজিকে শক্তিশালী করে, যেগুলো ফ্যাসিবাদী ইডিওলজি,
আওয়ামী লীগের জন্য কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি বলি নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে এই লাশগুলো আওয়ামী লীগের জন্য আসলে একটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করছে, তাদের মাঝে ইডিওলজিক্যাল একটা স্ট্রেংথ তৈরি করেছে। এই লাশগুলো ব্যক্তিগতভাবে আমরা চাই নাই আর কি। তবে এইটাও সত্য যে তারা যেই কাজটা করেছে এটাকে কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলা যাবে কিনা এই প্রশ্নটাও আসলে তৈরি হয়েছে। কেননা ওখানে আমরা দেখতে পেয়েছি যে অস্ত্রশস্ত্র নিয়ে, আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা করা হয়েছে। একটা শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি, একটা প্রোগ্রাম ছিল, পদযাত্রা ছিল। বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের আসলে অধিকার এটা, তারা করবে এবং নিরাপত্তা নিশ্চিতের দায়িত্বটা আসলে প্রশাসনের। প্রশাসনও জানতো, এমন তো না যে হুট করে গিয়েছে, পূর্ব ঘোষিত কর্মসূচি ছিল না। এই ধরনের অনুমান যেহেতু সবাই করেছিল যে হামলা হতে পারে, প্রশাসন ব্যবস্থাটা আসলে আলোচনাটা চলছিল যে হামলা হতে পারে, আশঙ্কা তৈরি হয়েছিল। প্রশাসন যদি কার্যত ব্যবস্থা নিত তাহলে কিন্তু এই ঘটনা ঘটতো না। আমরা পরবর্তীতে কি দেখেছি, আপনাকে আমি একটু গতকালের ঘটনাগুলো রিমাইন্ড করি। এনসিপি সেখানের ভিতরে পদযাত্রা করেছে, তার আগে পর অনেকগুলো হামলা হয়েছে। সেখানের ভিতরে আমরা দেখেছি যে ইউএনওর গাড়ি ভাঙচুর হয়েছে, অনেকে আহত হয়েছে, পুলিশ সদস্যকে আহত করা হয়েছে, অনেকগুলো ঘটনা এখানের ভিতরে ঘটলো। এর মধ্য দিয়ে এনসিপি কিন্তু পদযাত্রাটা করেছে, তারা প্রোগ্রাম করেছে। প্রোগ্রাম যখন শেষ, বৃষ্টিও হচ্ছিল, ওই সময় কিন্তু হামলাটা হয়েছে। হামলাটা যখন হয় ছত্রভঙ্গ হয়ে যায় সবাই। এর পরবর্তীতে দীর্ঘ সময় এনসিপির নেতাকর্মীরা কিন্তু একটা অভিযোগ করে আসছিলেন যে পুলিশ অ্যাকশন নিচ্ছে না, পুলিশ দাঁড়িয়ে আছে, ঠায় দাঁড়িয়ে আছে। এই ঘটনাটা কিন্তু হয়েছিল। এর পরবর্তীতে যেহেতু জুলাইয়ের নেতৃবৃন্দরা সেখানে রয়েছেন, এনসিপির নিজস্ব নেতাকর্মীরা, আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যেহেতু আওয়ামী সন্ত্রাসীদের বিরুদ্ধে একটি ডাক এবং জুলাইয়ের যারা নেতাকর্মী রয়েছে, জুলাইয়ের ফ্রন্টলাইনাররা সেখানে অনেকেই ছিলেন, তাদের উপর হামলা হয়েছে। আমরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ব্লকেট কর্মসূচি দিই সারা বাংলাদেশে। এই প্রেশারটা যখন গেল সারা বাংলাদেশ এবং ঢাকা জুড়ে, যখন ব্লকেট কর্মসূচি পালন করা হলো, আইন শৃঙ্খলা বাহিনী সচল হলো। এই যে একটা জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যে শহীদের রক্তের উপর পাড়া দিয়ে যাদের নেতৃত্বে একটা গণ অভ্যুত্থান হয়েছে, তাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য আবার ব্লকেট কর্মসূচি রেখে সরকারকে প্রেশার দিতে হয়, এগুলো একই সাথে হাস্যকর এবং ভয়ঙ্কর। আমি জানি না আসলে, আমি এই কথাটা এর আগেও একবার বলেছি, আবারও বলতেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে রিলসে বেশি দেখা যায় যে অমুককে বলতেছে যে তুমি খাওয়া দাওয়া করো না কেন, বিয়ে করছো কিনা, টাকা পয়সা কিসের জমাচ্ছ, খুব সরল ভাষায় উনি কথাগুলো বলেন, দেখতে খুব মাটির মানুষ, মায়া লাগে। বাট স্বরাষ্ট্র উপদেষ্টার এর বাইরে অনেকগুলো দায়িত্ব আছে, তিনি এটা ভুলে যান। ওইটা তার দায়িত্ব না, ওইটা হয়তো বা তার ব্যক্তিত্ব, উনি এই কাজটা করেন, ওইটা হয়তো বা ওই হলো গিয়া তার নিজস্ব ব্যাপার। কিন্তু এর বাইরে যে ওনার অনেকগুলো দায়িত্ব রয়েছেন। বাংলাদেশের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের প্রধান দায়িত্ব যে তার, এই কথাটা উনি ভুলে যান। ওনাকে ব্লকেট দিয়ে মনে করাইতে হয় যে গোপালগঞ্জের ভিতরে নিরাপত্তা নিশ্চিত করতে হবে, যারা আটকে আছে তাদেরকে বের করে দিতে হয়, তার আগে ওনার হুঁশ থাকে না। এইগুলো আসলে আমি ওই যে আবারও একই কথাই কোট করতে চাই, হাস্যকর এবং ভয়ঙ্কর। আচ্ছা, এখন পর্যন্ত সরকার যে পদক্ষেপগুলো নিয়েছে এই হামলার ঘটনার পর, যতদূর আমরা জানি যে যদি ভুল না করে থাকি 14 জনকে এখন পর্যন্ত আটক করা হয়েছে, কারফিউ চলছে। আপনার কাছে কি সন্তোষজনক বলে মনে হয় কিনা আমরা এই প্রশ্নটার উত্তর নিব, তবে আমাদের একটা বিরতির সময় হয়েছে। দর্শক, হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে আছি, আমাদের সঙ্গে থাকুন। একটা বিরতির পর আবার ফিরে আসছি এই আয়োজনে অতিথিকে সাথে নিয়ে। বিরতির পরে আবার ফিরে এলাম আমরা KNKT নিবেদিত হ্যাপেনিং পয়েন্টের আয়োজনে। কথা বলছিলাম রিফাত রশিদ, সভাপতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার সাথে। বিরতিতে যাবার আগে যে প্রশ্নটা আপনার কাছে রেখেছিলাম যে এখন পর্যন্ত সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে হামলার ঘটনাকে কেন্দ্র করে, আপনার কাছে কি মনে হচ্ছে সন্তোষজনক কিনা তাদের নেওয়া পদক্ষেপগুলো? দেখুন, সরকার যেভাবে পদক্ষেপগুলো নিচ্ছে, আমরা দেখেছি যে অ্যাকশন শুনেছি, আমরা আসলে দেখি, সেটা তো আর ক্রস চেক করা এখন পর্যন্ত সম্ভব হয়নি। 2500 সদস্যের নাকি একটি যৌথ বাহিনীর টিম সেখানের ভিতরে কাজ করছেন। সংখ্যাটা বড় এবং একটা অঞ্চল, একটা জেলার জন্য তো আসলে সংখ্যাটা আসলে হিউজ, অনেক বড়ই আর কি। আমরা দেখি আসলে 6টা পর্যন্ত যেহেতু টাইম দেওয়া হয়েছে, 14 জনের গ্রেফতার, সংখ্যাটা তো আসলে 1400 বা 14,000 ছিল যারা হামলাকারীর সংখ্যা। আমরা দেখতে পেয়েছি পুরো জেলার একটা বড় অংশ আওয়ামী সন্ত্রাসীরা, আমরা তো বলেছি সারা দেশের আওয়ামী সন্ত্রাসীরা আসলে ওখানে গিয়ে ঘাপটি দিয়ে বসে আছে। তো এই ঘটনাগুলো তো ঘটেছে, দেখা যাক কত দূর কি হয়। তবে আমি মনে করি ব্যক্তিগতভাবে যে এই সরকার আসলে আওয়ামী লীগকে ডিল করার ক্ষেত্রে আরও অনেক জিনিস বাকি আছে। শুধুমাত্র এই যেভাবে চিরুনি অভিযান চালিয়ে বা হলো গিয়া একটু লোক দেখানো, একটা টিআরপি, 24 ঘন্টার আলটিমেটাম, এইভাবে আসলে কিছু হবে না। একটা পূর্ণাঙ্গ একটা রোডম্যাপ তৈরি করতে হবে।
আওয়ামী সন্ত্রাসীরা কারা কারা তারা চিহ্নিত করতে হবে। সারা বাংলাদেশে আমরা দেখতে পেয়েছি যে অনেকগুলো ভুয়ো মামলাও তৈরি হয়েছে, সেই মামলাগুলোকে আসলে আইডেন্টিফাই করতে হবে কারা কারা অ্যাকচুয়াল আসামি, এবং তারপর তাদেরকে ধরতে হবে। কতজন আসলে বিদেশ গেছে, খুব অল্প সংখ্যাটা, এরা তো দেশেই আছে, দেশেই লুকিয়ে আছে। এগুলা কোনো না কোনো রাজনৈতিক দলের শেল্টারে আছে, যারা একদম ওই যে বেশি বলে হলো কি কোনো মনে প্রাণে আওয়ামী লীগ, তারা গিয়ে গোপালগঞ্জে আশ্রয় নিছে অনেকেই আর কি। আবার অনেকে আবার নিজের এলাকাতেই আছে, তারা এত বেশি প্রভাবশালী তাদেরকে কেউ ধরতে পারতেছে না, ছুঁইতে পারতেছে না। অসংখ্য ঘটনা ঘটেছে। আমরা দেখতে পেয়েছি যে আদালতের থেকে, কোর্টের থেকে, তারপর অনেক সময়ের ভিতরে দেখা যায় জেলখানা হাজত থেকে আসলে বিভিন্ন সিস্টেমের মাধ্যমে তারা বের হয়ে গেছে। এগুলো তো আসলে হত্যা মামলার আসামিদের তো এইভাবে আসলে বের করে দেওয়া যায় না, বের হয়ও না তারা। সো আমরা বলবো যে এখানের ভিতরে কালেকটিভলি দায় গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট ফেল করছে। একটা রোড ম্যাপ না থাকার কারণে আমরা আসলে কিছু দেখতে পাইনি, এবং দেখতে না পাওয়ার কারণে যে তারা সফল হচ্ছে না ব্যর্থ হচ্ছে সেই জিনিসটা আসলে বলাটাই নিরর্থক। কিভাবে আমরা কোন মানদণ্ডের উপর বিচার করে বলবো যে তারা সফল হচ্ছে না ব্যর্থ হয়েছে? এখানে 14 জন না 1400 জন যদি গ্রেফতার করা হয়, আপনি কিসের ভিত্তিতে করলেন? এমন একটা হাকডাক দেওয়া হয়েছে যেন ওখানের উপর ক্র্যাকডাউন চালানো হবে, এটা তো কোনো সলিউশন না। আপনার তো রাষ্ট্র কাঠামোকে একটা বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আনতে হবে। বিচার এখন পর্যন্ত শুরু হয় নাই। আওয়ামী লীগের যে বিচারের আমরা কথাটা বলতেছি জুলাই গণহত্যার পরবর্তী সময়ে, এখন পর্যন্ত ট্রাইব্যুনালের ঘাড়ে বন্দুক দেওয়া হয়, অমুকের ঘাড়ে বন্দুক দেওয়া হয়, তমুকের ঘাড়ে বন্দুক দেওয়া হয়। আইন উপদেষ্টা আমাদের এই টিচার আসিফ নজরুল স্যার কী করে আল্লাহ মাহবুদ উনি ভালো জানেন, আর আল্লাহ মাহবুদ জানে। এতদিনের ভিতরে আসলে আমরা কিছু বিচার প্রক্রিয়ার কিছু দৃশ্যমান পদক্ষেপ আমরা আসলে দেখতে চাইছিলাম, কারো কারো বিচার হচ্ছেই হচ্ছে। অনেক সময় দেখা যায় যে আওয়ামী লীগের যে মন্ত্রীরা যারা গণহত্যা করছে, যারা নির্দেশ দিচ্ছে ডিরেক্ট, তারা হাসে আদালত প্রাঙ্গণে। তারা এখনো বলার সাহস পায় যে আওয়ামী লীগ আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসবে, আমরা ফিরে আসবো। মানে এইগুলো যখন বলার সাহস পায়, দ্যাট মিন্স তারা ওখানের ভিতরে খুব আরামে আছে, সুখে আছে। আচ্ছা, এই সিস্টেমের ফাঁকফোকরের কথা আপনি বলছিলেন, বা নানা রকম সমস্যা যেটা আমরা ফ্যাসিস্ট সরকার পতনের পর কিন্তু আশা করতে পারি না। এই যে অন্তর্বর্তী সরকার, আপনারা তো তাদের সাথে আলোচনার বা বসার কিছু সুযোগ পেয়েছেন। আপনারা যেই কথাগুলো আপনি বলছিলেন যে এটা হচ্ছে না বা এটা আরো অগ্রগতি হতে হবে, আপনারা কি আপনাদের দিক থেকে কোনো আহ্বান কিংবা আমরা সরকার এই পদক্ষেপগুলো নিতে পারে এই ফ্যাসিস্ট সরকারের পরবর্তী যে দোসররা রয়ে গেছে তাদেরকে দমনের জন্য, বা এখনও কারা আদালত প্রাঙ্গণে হাসছেন সেই বিষয়গুলো যেন না আসে? সেক্ষেত্রে আসলে আপনাদের আহ্বানগুলো কি ছিল সরকারের প্রতি? দেখুন, আমরা কিন্তু শুরু থেকে একটা কথা বলে আসছি, শেখ হাসিনা, এরশাদ, আইয়ুব খান, তার আগে ব্রিটিশরা, তার আগে অমুক তমুক, আমরা এই হিস্ট্রি আসলে 2000, 3000, 5000 বছর পর্যন্ত নিয়ে যেতে পারবো। বাট ইন রিয়েলিটিস এই যে বাংলাদেশের যে স্ট্রাকচার, এই স্ট্রাকচারের ভিতরে ক্ষমতা কাঠামোতে যে যাবে সে ফ্যাসিস্ট হবে। বিশেষ করে আমরা যদি বাংলাদেশ পিরিয়ডের কথা বলি, এই যে মুজিববাদী একটা সংবিধান, এই সংবিধানটা তৈরি হয়েছে, আমি একটা জিনিস আপনি খেয়াল করেন, মুজিববাদী যে সংবিধানটা তৈরি হয়েছে, সংবিধান তৈরি হয়েছে 72-এ, কিন্তু এই 72-এর যে সংবিধানের ভিতরে আইন প্রণেতা কারা ছিলেন, কারা গণপরিষদের সদস্য ছিল? যারা 70-এর ইলেকশনে নির্বাচিত হয়েছেন। 70 ইলেকশনে নির্বাচিত কারা? যারা পাকিস্তান গঠনের জন্য নির্বাচিত হয়েছেন। দ্যাট মিনস এই যে 71-এর ভিতরে 71 সালে একটা হলো মুক্তিযুদ্ধ হলো, 30 লক্ষ মানুষ শহীদ হলো, 2 লক্ষ মা বোন সম্ভ্রম হারালেন, সারা বাংলাদেশ জুড়ে একটা হলো গিয়া ম্যাসাকার চললো, গণহত্যা চললো, পুরো দেশটা ধ্বংস হয়ে গেল। এইটার কোনো এফেক্ট পড়ে না। মানুষের মনস্তাত্ত্বিক একটা চেঞ্জ আসছে, মানুষ পলিসিতে চেঞ্জ চাইছে, মানুষ একটা রাষ্ট্রকে ভিন্নভাবে দেখতে চাইছে, কিন্তু কাদের দিয়ে এই কাজটা করাইছে? যারা 70-এ, যারা পাকিস্তানের সরকার গঠনের জন্য হয়েছে। সো এদের কতজন আসলে 71-কে ওন করছে? কোশ্চেনটা তো এইখানে। এটা তো আমাদের যে সংবিধান, এটা তো গোড়ায় সমস্যা। এখনো আমরা সেম কাহিনী দেখতে পাচ্ছি। 24 হলো, 24-এর ভিতরে মাঠে কারা ছিল? মাঠে আমরা রিক্সাওয়ালাদের দেখছি, ভ্যানওয়ালাদের দেখছি, সমাজের ছিন্নমূল মানুষদের দেখছি, ছাত্রদেরকে দেখতে পেয়েছি, আপামর জনসাধারণ, ঐক্যমত্য কমিশনে তারা। আবারও সেই একই ধরনের ওই বুর্জুয়া কিছু এলিট মানুষ মিলে বাংলাদেশের ক্ষমতা নির্ধারণ করতেছে। 71-এ যা হয়েছে 24-এও তাই হচ্ছে। সমস্যাটা এইখানে। আমরা বলেছি এই সংবিধান আমরা চাই না। সমস্ত ফ্যাসিজমের গোড়ায় মুজিববাদী সংবিধান। ওই সংবিধান যতদিন থাকতেছে, ওই সংবিধানের উপর ভিত্তি করে এই যে রাষ্ট্র কাঠামো যেটা তৈরি হয়েছে, এইটাও ফ্যাসিবাদী। এইটা যতদিন থাকবে সমস্যার গোড়া আসলে উৎখাত হবে না। যে যায় লঙ্কা সে হয় রাবণ। এটা একটা লঙ্কা। এই লঙ্কাপুরি তৈরি করা হয়েছে, লঙ্কাপুরি আমাদের ভাঙতে হবে। লঙ্কাপুরি ভেঙে নতুন একটা স্বর্গপুরি তৈরি করতে হবে। সেই স্বর্গপুরীর মধ্য থেকে আমাদের যে সোনার বাংলা বলি, সোনার বাংলা তখন তৈরি হবে, নতুন বাংলাদেশ তৈরি হবে, বাংলাদেশ 2.0 তখন তৈরি হবে। তার আগে কোনো কিছুর আসলে সলিউশন সম্ভব না। আচ্ছা, যেভাবে হামলাটা শুরু হয়েছে, এই হামলার ধরন কি, বা আমরা বলতেই পারি যে একটা সুসংগঠিত একটা হামলা ছিল? প্রথমে পুলিশের উপর হামলা দিয়ে শুরু করা, তারপর এনসিপির সভাস্থল। গোয়েন্দা সংস্থার কাছে কি আসলে পর্যাপ্ত কোনো রকমের তথ্যই ছিল না? এই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ, ছাত্রলীগ একত্রিত হচ্ছে,
এটা নিয়ে আপনার মন্তব্য কি? দেখুন, ব্যাপারটা আসলে অনুমান নির্ভর হবে না, আমি অনুমান থেকে না যৌক্তিক জায়গা থেকে করতেছি, যে এইটা হইলে ওইটা হয় এরকম একটা ব্যাপার আছে না, ওই জায়গা থেকে গোয়েন্দা সংস্থা এগুলো করাচ্ছে কিনা, গোয়েন্দা সংস্থাদের একটা গ্রুপ, সেটাই তো আসলে কোয়েশ্চেন আসে। এই জিনিস সবাই সেটাও একটা প্রশ্ন রয়েছে, সবাই বুঝতো যে ওখানে হামলা হবে। সো এত কিছু ঘটে গেল, সেখানের ভিতরে প্রশাসন নীরব ভূমিকা পালন করে, আর্মি শুরুর দিকে নীরব ভূমিকা পালন করেছে। এইগুলা তো আসলে খুবই লিনিয়ার জায়গা থেকে দেখার সুযোগ নেই। এইগুলো প্রত্যেকটাই একটার সাথে একটা কানেক্টেড। পৃথিবীর কোনো ঘটনাই তো আসলে বিচ্ছিন্ন ঘটনা না। পৃথিবীর কোনো ঘটনা ঘটলেই দেখা যায় যে যার কার্যকারণ সম্পর্ক আছে, যা ঘটেছে তার পেছনে কোনো না কোনো একটা কারণ রয়েছে। এই যে সারা বাংলাদেশে আওয়ামী লীগ আবার মাথাচাড়া দিয়ে ওঠে, আপনাকে আমি একটা সরল প্রশ্ন করি, এই যে ইসি বলতেছে যে নৌকা মার্কা না থাকলে নৌকা মার্কা থাকবে, এই যে ইসি, এই ইসি গুলা, এই যে বর্তমান যে নিবন্ধন প্রক্রিয়া, আপনাকে আমি একটু খোলামেলা বলি, অনেকগুলো রাজনৈতিক দলকে 144টা দলকে সম্ভবত নিবন্ধন দেওয়া হচ্ছে না, 144টা দলের। এই যে নিবন্ধন প্রক্রিয়াটা তৈরি হয়েছে কোন আমলে? হাসিনার আমলে। হাসিনার আমলে নিবন্ধন প্রক্রিয়াকে সংস্কার করা হয় না, ওই আমলের নিবন্ধন প্রক্রিয়া দিয়া নতুন রাজনৈতিক দলকে বলা হচ্ছে যে আপনারা হলো গিয়ে আপনাদের নিবন্ধনের যে ক্রাইটেরিয়া আছে সেগুলো জমা দেন। যারা জমা দিচ্ছে তাদেরকে নানাবিধ শর্ত আরোপ করা হচ্ছে। রাজনৈতিক দলগুলোকে মার্কা দেওয়া হচ্ছে না, নিবন্ধন দেওয়া হচ্ছে না, কিন্তু নৌকা মার্কা রাখার জন্য তারা খুবই তৎপর। নৌকা মার্কা থাকবে। এই নৌকা মার্কা আওয়ামী লীগ তো এমন না যে হলো গিয়ে আওয়ামী লীগের ব্যক্তি বিশেষ 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 গিয়ে হলো গণহত্যা চালাইছে, অমুক এলাকার আওয়ামী লীগ গণহত্যা চালাইছে, তমুক এলাকার আওয়ামী লীগ ভালো না। এত দলগতভাবে তারা হলো গিয়ে বাংলাদেশের ভিতরে গণহত্যা চালাইছে, দলগতভাবে তারা হলো গিয়ে বাংলাদেশের মানুষকে খুন করছে। সো এদের বিচারটা তো দলগতভাবে হইতে হবে। এই মার্কার উপর ভিত্তি করে তো তারা একটা ফ্যাসিবাদ কায়েম করছে। সো এই যে নৌকা মার্কা রাখার যে খায়েশ, এই নৌকা মার্কা রাখার একটাই বার্তা দেয়, এই দেশের ভিতরে যারা এখনো ক্ষমতার স্ট্রাকচারে আছে তারা কোট আনকোট আমরা যেটা শুনি যে রিফাইন্ড আওয়ামী লীগ আনতে চায়, তো রিফাইন্ড আওয়ামী লীগগুলারই আনার জন্য এই নৌকা মার্কা রাখা, আমরা এটা স্পষ্টভাবে বলি। এবং এই যে এইটা রাখা হয়েছে, আপনার কি মনে হয় যে গোয়েন্দা সংস্থা, বাংলাদেশের যে উচ্চ পদস্থ যারা ওই যে পাওয়ারফুল লোক, আমরা যাদেরকে ইসের ভাষায় বলে ডিপ স্টেট, তাদের হাত নাই? আছে তো। অনেকে তো বলে যে তাদের ইশারা ছাড়া হলো গিয়ে তারা ইসের ভিতরে আরেকটা নতুন কায়েম করছে, সিস্টেম কায়েম করছে, যেখানে তাদের ইশারা ছাড়া কিছুই হয় না। ঘটতেছে তো অনেকগুলো জিনিস ঘটতেছে, অনেক যেগুলো আসলে বাংলাদেশের যে গণ অভ্যুত্থান পরবর্তী সম্ভাবনা সেগুলোকে নষ্ট করতেছে। আমি সবাইকে একটা কথাই বলতে চাই, একটা বার্তায় দিতে চাই, এইসব বাদ দেন। আওয়ামী লীগের চ্যাপ্টার বাংলাদেশ থেকে ক্লোজ। আপনারা দেখতে পাইছেন রাজনৈতিক দলগুলোর মাঝে এমন পরিমাণ মতবিরোধ তৈরি হয়েছিল, কোনো কিছুতেই তারা একমত হতে পারতেছিল না। একটা ক্ল্যাশ তৈরি হয়েছিল, সবাই ভাবছিল যে এর ফাঁক দিয়ে আওয়ামী লীগ ফিরে আসবে, শেখ হাসিনা ফিরে আসবে। কি ঘটলো? যখন এনসিপির নেতাকর্মীরা, এটা কিন্তু কোনো জুলাইয়ের নেতাদের সভা না, এটা একটা রাজনৈতিক দলের নেতাকর্মীদেরই সভা ছিল, তো তাদের উপর যখন আক্রমণ হয়েছে, বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল এখানের ভিতরে অ্যাকশন নিয়েছে, বিবৃতি প্রদান করেছে, ছাত্র সংগঠনগুলো একসাথে মাঠে নেমেছে। আমরা ওখানের ভিতরে গোপালগঞ্জে দেখতে পেয়েছি, এবং আমরা তো সেখানের ভিতরে করেছে রাজনৈতিক দলের বিএনপি, জামাত, ইসলামী আন্দোলন, গণ অধিকার পরিষদ প্রত্যেকে ওইখানের ভিতরে গিয়েছে, তাদের উদ্ধার কার্যে সাহায্য করছে, এবং তারা বলেছে যে আমরা গোপালগঞ্জে আছি, আপনাদের কিছু হবে না। এই সাপোর্টটা তো দিয়েছে। আওয়ামী লীগ প্রশ্নে বাংলাদেশের সবাই এক। এমন একটি সোনার বাংলায় কিন্তু আমরা চাই, যেখানে রাজনীতি সবাই করবে কিন্তু মানুষ মানুষের পাশে এসে দাঁড়াবে। সবকিছু নির্বিশেষে আমরা বলতে পারি যে স্বপ্নের সোনার বাংলা আমরা অবশ্যই হয়তো গড়তে পারবো। আপনারা যেমনটা আশা করছেন, আমরাও তেমনটি আশা করছি। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন আমরা এখানেই শেষ করতে চাই। আপনি আমাদের আয়োজনে এসেছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলছিলাম গোপালগঞ্জে হামলা নেপথ্যে কি, এবং কথা বলার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছিলাম রিফাত রশিদ, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি। আজকের মতো হ্যাপেনিং পয়েন্টের আয়োজন এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায়।